আজকের গল্প তুমি রবে নীরবে। ভালোবাসা প্রেম শব্দটা আমার কাছে খুবই অচেনা। আগে আমি আমার পরিচয় দিই। আমি অনিন্দিতা রায় বর্মন। বয়স প্রায় ৫৬। আমার ২ সন্তান, একটি মেয়ে আর একটি ছেলে। দুজনেই বিবাহিত এবং দুজনেই বিদেশে থাকে। আমার স্বামী শ্রী রায় বর্মন মারা গেছেন বছর ২২। শ্রীরামপুরের এই শরিকি বাড়িতে আমাদের অংশটা নিয়ে আমি একাই থাকি। না, ভুল বললাম, আমার সাথে থাকে আমার সর্বক্ষণের সঙ্গী সবিতা। আমার ঘরের বাইরের সব কাজের সঙ্গী ও। কোন ছোটবেলা থেকে এই সংসারে আছে, গ্রামে নিজের বাড়িতে যেতেই চায় না কোনো দিন। গেলেও ওই একবেলা। প্রথমেই বলেছিলাম প্রেম ভালোবাসা ব্যাপারটার সাথে আমার সেরকম পরিচয় নেই, তবে খুব ইচ্ছে করে আগামী জন্মে একটা চুটিয়ে প্রেম করে দেখব, কেমন অনুভূতি হয় তার। আমার বিয়ে হয় ১৬ বছর বয়সে। মাধ্যমিক পাশ করার পর বাপ মা মরা এই ভাগ্নিকে মামা মামি কিছুতেই আর রাখতে চাইছিলেন না। তাই কোনো দিক না দেখেই দ্বিগুণ বয়সের এক পাত্রের সাথেই আমার বিয়ে দিয়ে আমাকে বিদায় করে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। বিয়ে বর সংসার প্রেম ভালোবাসা এগুলো ভালোভাবে বোঝার আগেই আমার বিয়ে হয়ে গেল। স্বামী লোকটাকে ভীষণ ভয় পেতাম। খুব গম্ভীর রাশভারী একজন মানুষ। অ্যাডভোকেট ছিলেন। বাড়ি থাকলে বইয়ের মধ্যেই ডুবে থাকতেন। মনে পড়ে না কোনো দিনও কোনো ভালোবাসার কথা ওনার মুখ থেকে শুনেছি কিনা। আমার সাথে দেখা হতো সেই রাতের বেলায়। এত বড় সংসারের এক কোণায় পড়ে থাকতাম। সারাদিন কাজকর্ম করতাম, জায়েদের সাথে হয়তো সিনেমা দেখতে যেতাম অথবা পুজোয় ঠাকুর দেখতে। আমার স্বামীর কোনো সময় ছিল না আমাকে দেবার। সময় কেন, কথাই হতো না আমাদের। রাতে একমাত্র শুতে যেতাম। সব কাজ সেরে যখন ভয়ে ভয়ে আড়ষ্ট হয়ে বিছানায় যেতাম, উনি হয়তো তখন বইয়েতে মুখ ডুবিয়ে বসে থাকতেন। বলতেন, তুমি ঘুমিয়ে পড়ো, আমার দেরি আছে। হ্যাঁ, প্রকৃতির নিয়মেই কাছে আসতেন। ২ সন্তান দিয়েছেন আমাকে, ব্যাস ওই পর্যন্তই। ছেলে মেয়ে হওয়ার পর বিছানা আলাদা হয়েছে। আমি ছেলে মেয়ে নিয়ে পাশের ঘরে শুতাম। বিবাহিত জীবন এই পর্যন্তই। উনি মারা যাবার পর ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি। ওরা যে যার মতো জীবনে প্রতিষ্ঠিত। ছেলে অনেকবার বিদেশে নিয়ে যেতে চেয়েছিল, ওর সাথে থাকতে বলেছিল, কিন্তু আমি যাইনি। যতদিন পারি থাকি, তারপর তো যেতেই হবে একটা সময়। আমার সময় কাটে ছেলে মেয়ে নাতিদের সাথে ফোনে ভিডিও কলে কথা বলে, বাগান করে, আর আমার পুজো আর্চা নিয়ে। কিছু মাস আগে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাই এক ভদ্রলোকের। সাধারণত আমি এরকম কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, কিন্তু প্রোফাইল পিকচারটা এত সুন্দর ছিল, শ্রী রামকৃষ্ণদেব আর মা শারদার ছবি। কি ভেবে অ্যাকসেপ্ট করে ফেললাম। ভাবলাম প্রোফাইলটা দেখি তো একটু। দেখলাম ভদ্রলোক আমার শহরেই থাকেন। বয়স ৬৪, অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিপত্নিক, একটি ছেলে। প্রচুর ছবি ছেলে বৌমা নাতনির সাথে। খুব ভালো লাগলো দেখে। পরদিন সকালে বেলায় দেখলাম মেসেঞ্জারে একটা স্বামীজির ছবি পাঠিয়েছেন, নিচে সুপ্রভাত লেখা। আমিও সুপ্রভাত লিখলাম। এরকম চলতেই থাকলো। আস্তে আস্তে মাস দুয়েকের মধ্যেই আমরা মেসেজে অনেক কথা বলতে লাগলাম। কথার বেশিরভাগটা জুড়েই থাকতো শ্রীরামকৃষ্ণের কথা, শ্রী মায়ের কথা, আর সন্তানদের কথা তো থাকতোই। একটা ভীষণ ভালো বন্ধুত্ব তৈরি হলো, সবই ফোনের মাধ্যমে। অনেক সময় ওষুধ খাওয়ার কথাও উনি মনে করিয়ে দিতেন। আমার একটু অসুস্থতায় উনি বারবার খোঁজ নিতেন, কেমন আছি। আমিও ওনার খোঁজ নিতাম, যদিও উনি কোনো সময় বলতেন না যে উনি খারাপ আছেন। সব সময় বলতেন উনি একদম ফিট। প্রত্যেক দিন সকালে একটু দেরিতে ওনার সুপ্রভাত মেসেজ আসলে মনটা কেমন যেন করতো। বারবার ফোনটা দেখি, এই বোধহয় মেসেজ এলো। তারপর যদি কোনো দিন মেসেজ না করতেন, খুব অভিমান হতো। কেমন একটা নেশার মতো হয়ে গেল। নিজেকে কেমন খুব ভালো লাগতে শুরু করলো। মনে হলো আমি সেই কৈশোরে ফিরে গেছি। জানি না এটাকে কি বলে, এটাকেই কি প্রেম বলে, কি জানি। এই অনুভূতি তো আমার এত বছরের জীবনে কোনো দিন হয়নি। এটাই আমার জীবনের হয়তো প্রথম প্রেমের ছোঁয়া। এতক্ষণে আপনারা ভাবছেন তো সব কিছু ছিল ছিল বলছি কেন? তবে কি এখন আর নেই? সত্যি আমার জীবনে সেই ছোঁয়া লাগানো মানুষটা আর নেই।
আমাকে কোনোদিন জানতে দেননি যে উনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ওনার আয়ু খুব কম। কিছুদিন পর হঠাৎ ওনার মেসেজ আসা বন্ধ হয়ে গেল। পাগলের মতো আমি মেসেজ করে গেলাম, কেউ সিন করলো না মেসেজ। বাধ্য হয়ে ফোন করলাম। ওনার ছেলে বলল বাবা মারা গেছেন 3 দিন আগে, ক্যান্সারের শেষ স্টেজে ছিলেন। এবার বুঝলাম একবার দেখা করতে চেয়েছিলাম, উনি রাজি হননি কেন? উনি তো শয্যাশায়ী ছিলেন। আমার সেই আক্ষেপটা উনি মিটিয়ে দিয়ে গেছেন। বলতে লজ্জা নেই, আমার প্রথম প্রেম ওই মানুষটাই। দ্বিতীয় গল্প, জয়ী। আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরিস তো? কেন মা, আজ আবার কি? এত প্রশ্ন কিসের তোর? আসতে বলছি আসবি, আসতে পারবো কি না জানি না। আজ অফিসে অনেক কাজ। ওসব আমি জানি না, সন্ধ্যা 7টার মধ্যে চলে আসবি। আচ্ছা মা, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। আসিস কিন্তু তাড়াতাড়ি, সাবধানে যাস। যাক, ঠিক সময় মতো অফিসে পৌঁছাতে পেরেছি, না হলে বসের লেকচার শুনতে হতো। আজ অনেক কাজ আছে, চল জয়ী, লেগে পড়। কাজ শুরু না করতেই বস সামনে এসে হাজির। জয়ী মনে মনে, কি ভুল যে করেছি। স্যার, কি হয়েছে? বস ফাইলটা ছুঁড়ে টেবিলের ওপর ফেললেন। একটা কাজও ঠিকমতো করতে পারো না। এরপর থেকে তোমার কাজে ভুল পাই তাহলে বহিষ্কার করে দেবো। সরি স্যার, আর হবে না এরকম ভুল। উনি আমাকে কি বহিষ্কার করবে? অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছি, একটা না একটাতে ঠিক পেয়ে যাব। তখন নিজেই চাকরিটা ছেড়ে দেব। উঠতে বসতে কথা শোনায়, বিরক্তিকর। জয়ীর ফোনটা বেজে উঠল রিং রিং করে। হ্যাঁ মা, বলো, কিছু আনতে হবে? অফিস থেকে বের হয়েছিস? না মা। মানেটা কি? এখন সন্ধে 6:30 বেজে গেল, তুই এখনও অফিস থেকে বের হসনি? আজ আমার অনেক কাজ, আর কাজ শেষ না করে বাড়ি ফিরলে চাকরিটা থাকবে না। তোর বস একদিনের জন্য তোকে একটু আগে ছুটি দিতে পারবে না? তুমি জানো আমার বস কেমন। আজ বস এমনিতে আমার ওপর রেগে আছে, তার ওপর যদি ছুটির কথা বলি, আমি পারবো না। আচ্ছা মা, রাখি। আরে শোন, যা, ফোনটা কেটে দিল। এদিকে পাত্রপক্ষ আসতে তো বেশি দেরি নেই। জয়ীর মা বারবার দরজার দিকে তাকাচ্ছে, কখন যে আসবে জয়ী। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে ভাবল, যাক, জয়ী চলে এসেছে। দরজা খুলে দেখে পাত্রপক্ষ তাদের আপ্যায়নের কাজে লেগে পড়ল। আজ কি কিছু আছে? মা বারবার বাড়ি ফেরার কথা বলছে। আজকের দিনে তো কিছু হয়েছিল বলে তো আমার মনে পড়ছে না। মায়ের যে মাঝে মাঝে কি হয়, বাচ্চাদের মতো জেদ করে। চা নাস্তা খেতে খেতে ছেলের মা বলল, কোথায়, আপনার মেয়েকে নিয়ে আসুন। আসলে ও একটু। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাথে সাথে দরজা খুলে দেখে জয়ী। আজকে কিছু আছে মা? ঢুকেই দেখে অচেনা কিছু মুখ। জয়ী সব কিছু বুঝে যায় কি চলছে এখানে। যা তো মা, ফ্রেশ হয়ে নিচে আয়। আসলে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে। জয়ীর মা জয়ীকে নিয়ে নিচে আসে। সব কিছু দেখাশোনার কথাবার্তার পর ছেলের মা বলল, আমাদের মেয়ে পছন্দ। এখন আপনাদের যদি ছেলে পছন্দ হয় তাহলে বিয়ের ডেট ঠিক করা যেতে পারে। আমারও ছেলে খুব পছন্দ। হঠাৎ জয়ী, আমার কিছু বলার আছে। কি কথা? যদি আপনার ছেলের সাথে আমার বিয়ে দেন তাহলে আমার মাও যাবে আর ওই বাড়িতে থাকবে। আমি ছাড়া আমার মাকে দেখাশোনা করার কেউ নেই। তুই এসব কি বলছিস? মা, তুমি চুপ থাকো। যদি আপনারা এই শর্তে রাজি থাকেন তাহলে বিয়ে হবে, আর না হলে আমি এই বিয়ে করতে পারবো না। ছেলের মা, এটা কি ধরনের কথা? মা থাকবে মেয়ের শ্বশুর বাড়িতে? এই বিয়ে কখনোই হবে না। সবাই চলে গেলে তুই এটা কি করলি বল তো? আমি যা করেছি ঠিক করেছি। বাবা তো চলে গেছে, তোমাকে দূরে যেতে দেব না। আমি যদি বিয়ে করে চলে যাই তোমাকে কে দেখবে? আমার কথা তোকে ভাবতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। শোনো মা, তুমি যাই বলো, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। তার মানে তুই বিয়ে করবি না? যদি কোনো দিন এমন কাউকে পাই যে আমার সাথে তোমাকেও আপন করে নেবে তাহলে বিয়ে করব, না হলে ন। আমি তোমাকে একা রেখে কখনোই শান্তি পাবো না। যতদিন বেঁচে আছি তোমার সেবা করতে চাই। আমি আমার মাকে অনেক ভালোবাসি। জয়ীর কথা শুনে মায়ের চোখে জল চলে আসলো। মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে কিন্তু আমিও কাঁদবো। আরে পাগলি, এটা আনন্দের কান্না। তুই আমার কথা এত ভাবিস। আমি চিন্তা করব না তো কে করবে শুনি? আমার গর্ব হয় তুই আমার মেয়ে।
তখন জয়ী বলল, দেখতে হবে না কার মেয়ে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।